নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো 3D স্ট্রেট লাইন, 3D সরলরেখা। এই চ্যাপ্টারটি তোমাদের দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যে এই দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, এই চ্যাপ্টারটির গুরুত্ব WBJEE, জেইই মেন ইত্যাদি এন্ট্রান্স পরীক্ষার জন্য কিন্তু অপরিসীম। তাছাড়াও উচ্চতর শ্রেণীতেও এই চ্যাপ্টারগুলোর প্রয়োগ দেখবে তোমাদের সামনে বারবার তোমাকে মনে করাবে। তাই সমস্ত দিক বিবেচনা করে পর্যবেক্ষণ করে আমি ভাবলাম যে অন্যান্য চ্যাপ্টার যেমন তোমাদের কনসেপ্ট, বেসিক ইনফরমেশান, টেকনিক, ট্রিক্স এবং পদ্ধতিগত কিছু প্রসেস মেনটেন করে আমি তোমাদের শিখিয়েছি, জানিয়েছি, এই চ্যাপ্টারটিও ব্যতিক্রম হবে না। তাই চলো না শুরু করি আজকের চ্যাপ্টার, আজকের টপিক 3D স্ট্রেট লাইন। এই চ্যাপ্টারটি যখন শুরু করব তখন তোমাদের বলে রাখি আমরা টোটাল 4টি পন্থা মেনটেন করে এই চ্যাপ্টারটির শুরুয়াত করি। তো প্রথমে যে অংশটি বলবো তা হচ্ছে এই যে 3D স্ট্রেট লাইন এটি কোন পার্টের অন্তর্গত, অর্থাৎ কার অ্যাপ্লিকেশান, কোন টপিকের অ্যাপ্লিকেশান। তো বলে দিই, এই যে 3D স্ট্রেট লাইন দেখছো এটি হচ্ছে ভেক্টর অ্যান্ড 3D এই পার্টের অ্যাপ্লিকেশান। অর্থাৎ এই টপিকটি ভেক্টর অ্যান্ড 3D, ভেক্টর অ্যান্ড 3D এই পার্টের কিন্তু অংশ বা অ্যাপ্লিকেশান। এখন তোমরা বলতে পারো স্যার ঠিক আছে মানলাম, তো এই চ্যাপ্টারে আপনি জানি আপনি আমাদেরকে ফুল কনসেপ্ট দিয়ে বোঝাবেন, কিন্তু আমরা নাকি দেখলাম বইতে কয়েকটি খণ্ডে এই চ্যাপ্টারটিকে ভাগ করা আছে। তো স্যার প্লিজ বলবেন কি এই চ্যাপ্টারটিকে টোটাল কটি পার্টে বিভক্ত করা যায়, এবং যদি আপনি এই পার্টগুলো সম্পর্কে আমাদের সামনে তুলে ধরতেন তাহলে এই চ্যাপ্টারটি কবে শেষ হবে বা কোন পন্থায় আমরা চ্যাপ্টারটিকে সলভ করব তার একটা ডায়াগ্রাম পেয়ে যেতাম। তাই এই দিকটা বিবেচনা করে বলবো যে আমার প্রিয় ভাই বোনেরা, এই চ্যাপ্টারটিকে তোমরা টোটাল 5টি খণ্ডে বিভক্ত করতে পারো। কি কি সেই খণ্ড বা টাইপ দেখবে তোমাদের ছায়া প্রকাশনীর বইতে, অর্থাৎ এসএনদের বইয়ে 5টি পার্টে বিভক্ত করা আছে, যার প্রথম পার্ট নাম দেওয়া রয়েছে চ্যাপ্টার 4A। এই 4A-তে কী টাইপের অঙ্ক থাকবে দেখো, যখনই বলছি 3D স্ট্রেট লাইন, তোমরা তো একাদশ শ্রেণীতে 2D স্ট্রেট লাইন পড়েছো, সেখানে তোমরা কি পড়েছো নিশ্চয়ই তোমরা জানো 3D স্ট্রেট লাইন সম্পর্কে, অর্থাৎ ইকুয়েশন সম্পর্কে, তারপর সেই 2D স্ট্রেট লাইনের ভিন্ন ভিন্ন প্রপার্টি সম্পর্কে। ঠিক এক্ষেত্রেও আমরা দেখব কি পার্ট 4A-তে শিখব, ধরো একটা স্ট্রেট লাইন, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি ছবিকে 3 ডাইমেনশানে পরিণত করার জন্য এরকম আঁকছি, তোমরা একটু লক্ষ্য করো। ধরে নাও এটি হচ্ছে 3D স্ট্রেট লাইন। ওকে, তো কি চাইবে 3D স্ট্রেট লাইন 4A-তে? চাইবে ওই স্ট্রেট লাইনটির সমীকরণ কি, অর্থাৎ ইকুয়েশন রিলেটেড, সমীকরণ সংক্রান্ত সমস্যা। 3D স্ট্রেট লাইনের সমীকরণ সংক্রান্ত সমস্যা, এটি হলো একটি ভাগ। যাক, আমরা একটি ভাগ শিখতে পারলাম বা জানবো। স্যার আর কি কি ভাগ হতে পারে? এই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগ অর্থাৎ 4B-তে আলোচনা করা আছে দুটি 3D স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ সম্পর্কে। অর্থাৎ ধরে নাও এটি হচ্ছে একটি স্ট্রেট লাইন এবং এটি হচ্ছে অপর আরেকটি স্ট্রেট লাইন, এটি হচ্ছে অপর আরেকটি স্ট্রেট লাইন।
যাতে 3D ছবি বুঝতে পারো এই কারণেই কিন্তু ছবিটি এরকম আঁকছি, অন্য কোনো কিন্তু আমার মতলব নেই। তো ধরে নাও এটি একটি স্ট্রেট লাইন আর এটি আরেকটি স্ট্রেট লাইন। তো দুটি স্ট্রেট লাইনের মাঝখানে দেখো কোণ উৎপন্ন করেছে, তাই না? তো দুটি 3D স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আমরা লিখে রাখছি অন্তর্গত কোণ সংক্রান্ত, অন্তর্গত কোণ সংক্রান্ত সমস্যা। যাক, তাহলে আমাদের দুটো পার্ট হয়ে গেল। 3 নাম্বার, এবার কি টেকনিকের অঙ্ক রয়েছে, কোন থটের অঙ্ক রয়েছে? তো দেখো, আমরা বলতে পারি পার্ট 4C-তে রয়েছে দুটি স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করেছে। তাহলে দুটি স্ট্রেট লাইন যদি পরস্পরকে ছেদ করে তার শর্ত কি? আর যদি ছেদ করেও বা, তাহলে নিশ্চয়ই ছেদবিন্দু পাওয়া যাবে। সেই ছেদবিন্দু কী করে নির্ণয় করবে, এই সংক্রান্ত সমস্যা। অর্থাৎ পার্ট 4C-তে আমরা দেখব, ধরে নাও এটি একটি স্ট্রেট লাইন এবং আমি অপর আরেকটি স্ট্রেট লাইন অঙ্কন করছি। ধরে নাও এটি অপর আরেকটি স্ট্রেট লাইন, এটি অপর আরেকটি স্ট্রেট লাইন। তাহলে এই হচ্ছে দুটি স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন দুটি দেখো পরস্পরকে কিন্তু ছেদ করেছে, তাই না? 3D আকারে যা তুমি বুঝতে পারো না এটা 3D পিকচার, ওই কারণেই আমি এভাবে ডিনোট করেছি বা এঁকেছি। তো 4C-তে আমরা কি সংক্রান্ত অঙ্ক দেখব? দুটি স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করেছে, পরস্পরকে ছেদ করার শর্ত সংক্রান্ত, ছেদ করার শর্ত সংক্রান্ত। তাছাড়াও আমরা এখান থেকে আরেকটি তথ্য জানব, তা হচ্ছে সেই ছেদবিন্দু কী করে বের করবে। ব্যাস, তাহলে হয়ে গেল এই 3টে টাইপ। স্যার আরও 2টো টাইপ রয়েছে, সেটা কি? এবার দেখো টাইপ নাম্বার 4, অর্থাৎ আমরা তাকে নাম দেব টাইপ 4D। এটা আবার কি টাইপ? তো এটি হচ্ছে পাদবিন্দু নির্ণয়। স্যার পাদবিন্দু নির্ণয় মানে? দেখো, ধরে নাও এটি একটি 3D স্ট্রেট লাইন, ধরে নাও এটি একটি 3D স্ট্রেট লাইন, আর ধরে নাও এটি কোনো একটি বিন্দু, হতে পারে যে কোনো একটি বিন্দু। এবার এই বিন্দু থেকে ওই স্ট্রেট লাইনের উপর যদি একটি লম্ব অঙ্কন করো, তাহলে দেখো তো এখানে একটা বিন্দু পাচ্ছ না? তো এই বিন্দুকে তুমি কোন বিন্দু বলবে? নিশ্চয়ই ওই বিন্দুর নাম কি? পাদবিন্দু। আবার মন দিয়ে দেখো, ধরো আমি মাটির উপর দাঁড়িয়ে আছি, আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে সবাই কী বলবে? হ্যান্ডিক্যাপ। তার মানে ভাবো, আমি নর্মালভাবে দাঁড়িয়ে থাকলে দেখবে মাটির সঙ্গে আমার পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তার মানে কি, এই মাথা যদি বিন্দু হয় আর মাটি যদি হয় অন্য একটা স্ট্রেট লাইন, তাহলে বিন্দু থেকে মাটির উপর দেখো লম্ব আমরা অঙ্কন করছি। কোথায় টাচ করছে? পায়ে। তাই আমরা এই পয়েন্টটাকে বলতে পারি পাদবিন্দু। তাই আমরা এক্ষেত্রে পাদবিন্দু নির্ণয় করব। তার মানে বলতে পারি পাদবিন্দু সংক্রান্ত সমস্যা। আচ্ছা, তাহলে আমাদের টোটাল 4টি ভাগ কমপ্লিট। এবার লাস্ট আরেকটি ভাগ রয়েছে, সেই ভাগটি কি? সেই ভাগটি আমরা বলতে পারি 4E পার্ট। আর এই পার্টটাকে বলা হয় শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু 3D স্ট্রেট লাইন, অর্থাৎ দুটি সরলরেখার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। ব্যাপারটি কীরকম একটু মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। ধরে নাও এটি একটি স্ট্রেট লাইন এবং এটি অপর আরেকটি স্ট্রেট লাইন। তাহলে এই দুটো স্ট্রেট লাইনে দেখো
মাঝখানে কিন্তু একটা দূরত্ব দেখতে পাচ্ছ। তো এই দূরত্ব কত হবে এটি আমাদের নির্ণয় বিষয়। তাহলে আমরা যদি বলি যে ধরে নাও এটি একটি স্ট্রেট লাইন, এটি একটি স্ট্রেট লাইন এবং এবং এটি অপর আরেকটি স্ট্রেট লাইন। দেখো আমরা অনায়াসেই দুটো স্ট্রেট লাইন কিন্তু অঙ্কন করলাম। এটি একটি স্ট্রেট লাইন এবং এটি একটি স্ট্রেট লাইন। দেখো না আমরা কি এটা কি কল্পনা করতে পারি, ধরো এটা হচ্ছে একটা ওভারব্রিজ, হয় না ওভারব্রিজ, আর সেই ব্রিজের নিচ দিক দিয়ে একটা ট্রেন চলে আসছে, ঠিক কিনা বলো? এটা ওভারব্রিজ আর ব্রিজের ভেতর দিয়ে নিচ দিয়ে একটা ট্রেন চলে আসছে। তুমি যদি এই ব্রিজের উপর দাঁড়িয়ে থু ফেলো তাহলে দেখবে ওই ট্রেনের উপর কিন্তু লম্বভাবে পড়বে, তাই না? তো আমার প্রয়োজন কি জানো? আমার প্রয়োজন এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটা তুমি কোন টেকনিকে বের করবে, তো সেই সংক্রান্ত সমস্যা। তো আমরা এই ডিস্ট্যান্সটাকে বলি শর্টেস্ট ডিস্ট্যান্স। এস ফর শর্টেস্ট আর ডি ফর ডিস্ট্যান্স, অর্থাৎ দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। তো এই হচ্ছে টোটাল 5টা টাইপের প্রবলেম। এই 5 টাইপের প্রবলেম যদি তোমরা শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার একদম পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে। এখন আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করো, আমরা কি জানলাম এই 3D স্ট্রেট লাইন কোন পার্টের অন্তর্গত, এই 3D স্ট্রেট লাইনে কত টাইপের অঙ্ক আছে এবং সেই টাইপগুলো কি, যার ফলে আমরা সামনে প্ল্যান করতে পারবো, প্রি প্ল্যান করতে পারবো যে কীভাবে আমরা চ্যাপ্টারটিকে শেষ করব। এবারে লক্ষ্য করো এই চ্যাপ্টারটির মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা যে কষ্ট করে এই চ্যাপ্টারটি শিখব এই চ্যাপ্টার থেকে মার্ক থাকবে কত। তো যদি আমি তোমাদের নম্বর বিভাজন সম্পর্কে বলি, নম্বর বিভাজন তাহলে আমি টেস্ট পেপার সাজাতে গিয়ে যখন টেস্ট পেপার আমি সাজাতে যাচ্ছিলাম এবিটিএ, ডব্লিউবিটিএ এবং প্রিভিয়াস কোশ্চেন সেট, তখন দেখলাম তোমাদের যে মডেল প্রশ্ন রয়েছে, মানে 4 রকমের প্রশ্ন। প্রথম হচ্ছে কি এমসিকিউ, দ্বিতীয় কি মার্কস 2 এর জন্য, তৃতীয় কি মার্কস 4 এর জন্য এবং পঞ্চম মার্কের জন্য 5 নম্বরের জন্য মার্কস 5 এর জন্য। তো মাথায় রাখবে এই বছরের জন্য কিন্তু, আমি জানি না অন্য কোন বছর, বাট এই বছরের জন্য কিন্তু তোমাদের মার্ক 5 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি এবার কিন্তু একটি অঙ্ক পারফেক্ট কমন পাবে। হতে পারে তা এই সংক্রান্ত কিংবা এই সংক্রান্ত। তোমাদের কিন্তু এই দুটো টাইপের মধ্যে এই বছর আসার প্রবণতা প্রায় 99%, কি ভুল বললাম, 99.9999999% মানে এই দুটো টাইপের মধ্যে আসার সম্ভাবনা কেমন। তো মার্ক 5 এর জন্য কিন্তু একটা প্রশ্ন তুমি কমন পাবেই। গত বছর যেহেতু দুটো প্রবলেম সমতল থেকে দিয়ে ফেলেছে, আমরা কখনোই আশা করতে পারিনি, হয়তো ডিআরএস ডিসিএস অর্থাৎ দিক অনুপাত দিক কোসাইন থেকে দেওয়া উচিত ছিল, কিন্তু এবছর ডিআরএস ডিসিএস থেকে একটা অঙ্ক দেবে এবং এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেবে আর করতে বলবে যে কোনো একটি অঙ্ক। তাই আমরা প্রি প্ল্যানিং করে বলতেই পারি যে এই চ্যাপ্টার যেহেতু অত্যন্ত সহজ চ্যাপ্টার, তাই এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা টার্গেট নেব এই 5 নম্বরের প্রবলেম সলভ করার। তাছাড়াও এই চ্যাপ্টারটির গুরুত্ব এতটাই যে এই চ্যাপ্টারটি কিন্তু 4 মার্কের জন্য ইম্পর্ট্যান্ট। একটা প্রশ্ন আসে
2 মার্কের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, আবার এমসিকিউ ভাগ্য ভালো থাকলে প্রশ্ন আসে। কারণ এমসিকিউতে ভেক্টর অ্যান্ড 3D পুরো পার্ট থেকে দুটো প্রশ্ন বা একটা প্রশ্ন দেয়, তো সেখান থেকে কিন্তু আমরা কমন পেতে পারি। কিন্তু এই বছরের জন্য যেহেতু দুটোই গত বছর সমতল থেকে পড়ে গেছে প্রশ্ন, ওই কারণে এবার হয়তো 4 মার্কের জন্য না দিয়ে তোমাদের 5 মার্কের জন্য প্রশ্ন এবার পড়তে পারে বা পড়ার সম্ভাবনা প্রবল। তো এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে মাল্টি মার্ক চ্যাপ্টার, অর্থাৎ ভিন্ন ভিন্ন মার্কের জন্য কিন্তু আসার প্রবণতা প্রচুর। এবারে তোমাদের মনে হতে পারে স্যার মানলাম আপনি মার্ক ডিস্ট্রিবিউশন বললেন, কত টাইপের প্রশ্ন হতে পারে বা কত টাইপের অঙ্কগুলো হতে পারে সেটা আপনি বললেন, আপনি এটাও বললেন এটা কোন পার্টের অন্তর্গত। তো এই চ্যাপ্টারগুলো শেখার মধ্যেও আমাদেরকে কিছু বেসিক ইনফরমেশান কি জানতে হবে, বা এমন কোনো টপিক যা এই পুরো চ্যাপ্টারের উইক পয়েন্ট। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের বলে রাখি এই চ্যাপ্টারের উইক পয়েন্ট হচ্ছে দিক অনুপাত। দিক অনুপাত যখন তোমরা 3D স্ট্রেট লাইন এবং সমতল এই পার্টগুলো শিখবে বা করবে, তখন দেখবে দিক অনুপাত প্রত্যেকটি প্রবলেমে একটা কমন জিনিস। যেমন করোনা ভাইরাস মহামারীর সময় মাস্ক ইউজ করা যেমন কম্পালসারি, ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে এই চ্যাপ্টারের জন্য কিন্তু এই দিক অনুপাত স্যানিটাইজ কিংবা মাস্কের মতন কাজ করবে, মানে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। ওই কারণে এই চ্যাপ্টারে ঢোকার পূর্বেই আমরা এই বেসিক ইনফরমেশান সম্পর্কে জ্ঞান লাভ করব। কি কি জ্ঞান নেব? আমরা জানব আসলে দিক অনুপাত ব্যাপারটি কী, নাম্বার 1। নাম্বার 2, স্যার ওটা জেনে কী করব? ওটা জানবো এই কারণেই কারণ ওর অ্যাপ্লিকেশান যে আছে অঙ্কে, সে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করব কি করে সেই সম্পর্কে জানব। 3 নাম্বার, মানলাম টপিক সম্পর্কে জানলাম, অ্যাপ্লিকেশান জানলাম, কিন্তু প্রশ্নে খুঁজেই পেলাম না, তাহলে আমার কী লাভ থাকলো? তার মানে আমাকে দেখতে হবে যে এই দিক অনুপাতের বাড়ি কোথায়, মানে কোথায় গেলে প্রশ্নে আমি তাকে খুঁজে পাব। যেমন ধরো একটা মাতালকে কোথায় পাবে? হয় বাড়িতে বা ঠেকে। অরবিন্দ কুমার দাসকে কোথায় পাবে? হয় বাড়িতে কিংবা ইনস্টিটিউশনে, আর কোথাও থাকবে না, এই দুটোর মধ্যে ঘোরাফেরা করে। ঠিক একই রকমভাবে আমাদেরকে খুঁজতে হবে যে দিক অনুপাতের বাড়ি কোথায়। যদি দিক অনুপাতের বাড়ি পেয়ে যাও খুঁজে ঠিকানা, তাহলে আর টেনশন নেই, দেখবে এই চ্যাপ্টারের প্রবলেম অনেক আসান হয়ে যাবে। কারণ প্রত্যেকটি প্রবলেমেই দিক অনুপাত একদম কম্পালসারি একটা বিষয়বস্তু। ঠিক আছে, তাই চলো, যখন বিষয়বস্তু কম্পালসারি বলা হচ্ছে, তখন আমার মতে এই টপিক সম্পর্কে সম্যক জ্ঞান নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তাই এবারের বেসিক ইনফরমেশানে চলে আসছি আমরা দিক অনুপাত, দিক কোসাইন সম্পর্কে ধারণা। এবারে নেক্সট চলে আসি দিক কোসাইন ও দিক অনুপাত সম্পর্কে আসল কনসেপ্ট কি এই দিক কোসাইন বা দিক অনুপাত। তো তার জন্য আমি একটি চিত্র অঙ্কন করি, যার ফলে তোমরা সহজে বুঝতে পারবে। ধরে নাও এটি হচ্ছে জেড অক্ষ, এটি হচ্ছে জেড অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ, এবং আরেকটি অক্ষ অঙ্কন করছি, এই অক্ষটি হচ্ছে এক্স অক্ষ। তো দেখো টোটাল আমি 3টি অক্ষ অঙ্কন করলাম। এটি কি? এটি হলো জেড অক্ষ। এটি কি? এটি হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই যে অক্ষটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এক্স অক্ষ। এবারে এই 3টি অক্ষের মধ্যে আমি কি স্থাপন করব? আমি একটি স্ট্রেট লাইন অঙ্কন করি। ধরে নাও এটি হচ্ছে একটি স্ট্রেট লাইন, এটি একটি স্ট্রেট লাইন, আর এই স্ট্রেট লাইনের একটা দারুণ বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? স্ট্রেট লাইনটি 3টা অক্ষের সঙ্গেই কিন্তু কোণ উৎপন্ন করেছে। কীরকম দেখো, বেচারা এক্স অক্ষের সঙ্গেও কোণ উৎপন্ন করেছে,
ধরে নাও আলফা বেচারা ওয়াই অক্ষের সঙ্গেও কোণ উৎপন্ন করেছে, এই স্ট্রেট লাইনটা ওয়াই অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করেছে। ধরে নাও বিটা ওই স্ট্রেট লাইন জেড অক্ষের সঙ্গেও কোণ উৎপন্ন করেছে, ধরে নাও গামা। ও তার মানে এই স্ট্রেট লাইন তিনটি অক্ষের সাথেই কোণ উৎপন্ন করেছে। তাই আমরা এই কোণগুলোকে অন্য একটি পরিভাষায় বলবো দিককোণ সমূহ। তাহলে বলতে পারবে আমরা এখানে দিককোণ দিককোণ সমূহ কি পেলাম? তাহলে দিককোণ সমূহ আমরা পেলাম আলফা বিটা গামা। তো যখনই আমরা এরকম কোণগুলোকে কমা কমা দিয়ে লিখব তখনই কিন্তু আমাদের মাথায় ফিট হয়ে যাবে যে প্রথম কোণটি স্ট্রেট লাইন এক্স অক্ষের সঙ্গে কোণ করেছে, দ্বিতীয় অ্যাঙ্গেলটি স্ট্রেট লাইন ওয়াই অক্ষের সঙ্গে কোণ অ্যাঙ্গেল করেছে, তৃতীয় অ্যাঙ্গেলটি ওই স্ট্রেট লাইন জেড অক্ষের সঙ্গে কোণ অ্যাঙ্গেল করেছে। তো আমরা এই কোণগুলোকে বলছি কি দিককোণ সমূহ। এখন আমার প্রয়োজন দিক কোসাইন। কি প্রয়োজন? দিক কোসাইন। দিক কোসাইন। এখন তোমরাই বলো কোসাইন কোসাইন মানে কি? ওর শর্ট ফর্ম কি? কস না? ত্রিকোণমিতিতে আমরা যাকে কোসাইন বলি তাকে তো আমরা শর্ট ভাষায় কি বলি? কস। তাহলে দিক কোসাইন কি? এই যে অ্যাঙ্গেলগুলো পেলাম দিককোণ, তার পূর্বে কোসাইন মানে কি? কস নাও। তাহলে দেখো না, আলফার পূর্বে কস নিলে কি পাচ্ছি? কস আলফা। বিটার পূর্বে কস নিলে কি পাচ্ছি? কস বিটা। গামার পূর্বে কস নিলে কি পাচ্ছি? কস গামা। তো লক্ষ্য করো, আমি আলফা বিটা গামা এর পূর্বে কস নিলে আমরা যে মান পাচ্ছি, স্যার মান, হ্যাঁ মান, কেন বলো তো? ধরে নাও আলফার মান 30 ডিগ্রি। তাহলে তুমি যদি 30 ডিগ্রি পূর্বে কস লিখো তাহলে কি পাচ্ছ? কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রির মান কি? √3/2। এটা কি মান পেলে না? ধরে নাও বিটার মান 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির আগে যদি কস নাও তাহলে কস 0 ডিগ্রি কত? 1। একটা ভ্যালু পেলে না? ঠিক তেমনই আমি এটাই বলতে চাইছি যে আলফার পূর্বে বিটার পূর্বে গামার পূর্বে কস নিলে তুমি অবশ্যই ভ্যালু পাবে। ধরে নাও কথার কথা LMN। এই যে ভ্যালুগুলো পেলে আমরা এই ভ্যালুগুলোকে বলছি কি? দিক কোসাইন। এবার কেউ তো বলতেই পারে, ও স্যার এক কাজ করুন না, ABC স্যার এটা হচ্ছে দিক কোসাইন। বলতেই পারে, কেমন পার্থক্য আছে দেখো। LMN একটা মান, ওই মানগুলোকে যদি কেউ বলে দিক কোসাইন, তো কেউ তো বলতেই পারে ABC এটাও একটি দিক কোসাইন। যেমন ধরো এসেনদের যেমন বই ছায়া প্রকাশনের, দেখবে অনেক সময় কিন্তু ছায়া প্রকাশনের নকল বইও কিন্তু বেরিয়ে যেতে পারে। তাই পাবলিশার্স, তাই রাইটার একটা কথা বলেন। কি বলেন কথা? নকল বই হইতে সাবধান। যদি আপনি আসল বই কিনতে চান তাহলে একটি শর্ত অবশ্যই চেক করে নেবেন। কি সেই শর্ত? 3D হলোগ্রাম। অর্থাৎ ছায়া প্রকাশনী তার 3D হলোগ্রাম দেখে বইটা কিনতে গেলে তুমি সঠিক বই পাবে। ঠিক তেমনই এই যে দিক কোসাইন এবং দিক অনুপাত যাতে আমরা পার্থক্য করতে পারি, তার জন্য আমরা কি করব? আমরা একটা শর্ত মেনটেন করব। কীরকম সেই শর্ত? একটু মন দিয়ে দেখো। শর্ত হচ্ছে L² প্লাস M² প্লাস N²। বাই চান্স যদি দেখতে পাও যে এর মান 1 হয়ে গেছে, যদি 1 হয়ে যায় তখন বলবে বাবু LMN এটি হলো কি? দিক কোসাইন। কিন্তু তুমি শর্তে চেক করে দেখছো যে A² প্লাস B² প্লাস C² সমান তুমি 1 পেলে না, 1 পেলে না। তখন তুমি গর্ব করে বলবে যে ABC তুমি যা লিখেছ তা হতে পারে দিক অনুপাত। তা হতে পারে কি? দিক অনুপাত। আমরা আপাতত
এই কনসেপ্টেই সন্তুষ্ট থাকি। এই যে দিক কোসাইন এবং দিক অনুপাতের ফান্ডা নিয়ে আরও অনেক কিন্তু তথ্য রয়েছে, কিন্তু আমরা যেহেতু এখন বর্তমানে 3D স্ট্রেট লাইন চ্যাপ্টার করছি, তাই এর বাইরে আমি আর যাচ্ছি না। এর বাইরে গেলে আমাদের ক্লাসটি অনেক বড় হয়ে যাবে এবং আমরা এই টপিকটিকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখব। দিক কোসাইন এবং দিক অনুপাত নামে একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে গিয়ে। তাই আপাতত তোমাদের জানানোর উদ্দেশ্যে, অ্যাপ্লিকেশনের জন্য, যাতে প্রয়োগ করতে পারো চ্যাপ্টারটিতে, ওই জন্য তোমাদের শুধু এই কনসেপ্টটি দিলাম যে দিক কোসাইন ব্যাপারটা কী আর দিক অনুপাত ব্যাপারটি কী। তো তোমরা বলো, যদি আমরা বলি 1/√3, 1/√3, 1/√3, এই যে তিনটে ডিজিট লিখেছি কমা কমা দিয়ে, এটা কি দিক অনুপাত হবে বা দিক কোসাইন কি হবে? তুমি বলবে হ্যাঁ স্যার, এটা দিক কোসাইন হয়ে যাবে। কেন? এদের বর্গের যোগফল করো, দেখো ওর স্কোয়ার করলে কত হচ্ছে 1/3, ওর স্কোয়ার করলে কত হচ্ছে 1/3, ওর স্কোয়ার করলে কত হচ্ছে 1/3। যদি আমি এই ডিজিটগুলোকে যোগ করি, দেখো অনায়াসে 1 পেয়ে যাচ্ছি। তার মানে এই যে ডিজিটগুলো দেখছো, এরা হচ্ছে কি দিক কোসাইন। কিন্তু লক্ষ্য করো, আমি যদি বলি 1 1 1, দেখো প্রত্যেকটা থেকে √3গুলোকে ক্যান্সেল করে দিলাম, তো কি পাচ্ছি 1 1 1। এটা কি দিক কোসাইন? সরি, হ্যাঁ, এটা কি দিক কোসাইন? দেখি তো, 1² যোগ 1² যোগ 1², কই আমি তো 1 পাচ্ছি না, আমি 3 পাচ্ছি। তার মানে বুঝে গেলাম যে 1² প্লাস 1² প্লাস 1² করলে 1 পাচ্ছি না, তাই এটি দিক কোসাইন নয়, এটি হলো দিক অনুপাত। আশা করছি তোমরা দিক কোসাইন এবং দিক অনুপাতের পার্থক্যটা বুঝতে পেরেছ। এবার চলে আসছি অ্যাপ্লিকেশান। এত জেনে বুঝেও যেটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান। সব কিছু জেনেও যদি অ্যাপ্লাই করতে না পারো, ফিল করতে না পারো, তাহলে কিন্তু প্রবলেম। তাই চলো এবার দেখে নিই অ্যাপ্লিকেশান। তুমি অঙ্কে অ্যাপ্লাই করবে কি করে, তার টেকনিক, তার ট্রিক্স। এবারে দেখো, আমি দুটো পার্টে বিভক্ত করেছি, একটি ভেক্টর আর একটি কি ডিআরএস ডিসিএস। স্যার ডিআরএসটা কি? দেখো, ডি ফর ডাইরেকশান আর আরএস ফর রেশিও, মানে দিক অনুপাত, ডাইরেকশান কোসাইন, দিক কোসাইন। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমি দুটো কেন লিখলাম? আমার তো প্রয়োজন এখন ভেক্টর নেই, আমার তো প্রয়োজন দিক অনুপাত, তো ভেক্টর কেন লিখলাম? দেখো, আমি তোমাদের কয়েকদিন পূর্বেই ভেক্টর চ্যাপ্টারটি কমপ্লিট করিয়েছি এবং তোমরা ইতিমধ্যেও যারা আমার কাছে ভেক্টর চ্যাপ্টারটি করোনি, তারাও কিন্তু একাদশ শ্রেণীতে ফিজিক্সে ভেক্টরের মোটামুটি কনসেপ্ট পেয়েছ। তাই ওই দিকের উপর দৃষ্টিভঙ্গি রেখেই আমি যদি বলি যে এই টপিকটি তোমাদের একটু দেখাই, তাহলে ভুল কিছু হবে না। তো তোমাদের বলি, এই টপিকটি বলার পূর্বেই একটু অন্য ধরনের কথা। যেমন ধরো, অনেক সময় কি হয় জানো, অনেক সময় আমাকে কিছু স্টুডেন্ট, কিছু বন্ধুবান্ধব একটা কথা বলে থাকে যে আচ্ছা স্যার, আপনি কাকে মানেন? আপনি আল্লাহকে মানেন নাকি আপনি ভগবানকে মানেন? তো এই প্রশ্নটি আমার মধ্যে সবচেয়ে বড় কনফিউশন সৃষ্টি করে, কারণ এখানে মানা না মানা এই ব্যাপারটি নিজস্ব ব্যক্তিগত, আর এই ব্যক্তিগত মতামত বাইরে প্রকাশ করাটাও অত্যন্ত জটিল ব্যাপার হয়ে যায়। কারণ আমরা সমাজে প্রত্যেকটা মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমরা সমাজে যখন চলি, তখন প্রত্যেকের সঙ্গে ঘাড়ে ঘাড় মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন ঘুরি ফিরি কাজ করি, ঠিক তেমন আমরা একই সঙ্গে অনেক কিছু স্বপ্ন দেখি। এই দৃষ্টিভঙ্গি দাঁড়িয়ে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত তৈরি করার জন্য বা বিভেদ তৈরি করার জন্য, কাউকে অসন্তুষ্ট না করার জন্য বা সন্তুষ্ট না করার জন্য আমরা কিন্তু সেই বদ্ধপরিকর হয়ে থাকতে পারি না। আর সত্যিকারের যখন স্টুডেন্টস বা আদার্স কারো কাছ থেকে এরকম প্রশ্ন চলে আসে, স্যার আপনি কাকে মানেন, আল্লাহকে মানেন নাকি ভগবানকে মানেন, তখন আমার মন থেকে একটা অদৃশ্য আত্মা, একটা অদৃশ্য শক্তি
সাড়া দেয়, আর তা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখো একটা নিয়মে চলছে। ঠিক টাইমে দেখো, ওই বিশ্ব ব্রহ্মাণ্ড কেন বলছি, তুমি ওটা বাদ দাও, তুমি সামনে যা দেখতে পাচ্ছ এই যে আর্থের নেচার, প্রকৃতি, এটাও কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা, তাই না? নির্দিষ্ট সময় শীতকাল আসছে, গ্রীষ্মকাল আসছে, বর্ষাকাল আসছে, নির্দিষ্ট সময় সূর্য উঠছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, সপ্তর্ষিমণ্ডল আকাশ দেখা যাচ্ছে। তো যখন সব কিছুর একটা নিয়ম রয়েছে, নিয়ম মানার জন্য প্রকৃতি, তুমি সবাই আছো, ঠিক তেমন নিয়ম মানার যেমন কেউ আছে, নিয়ম পালন করারও যেমন কেউ আছে, ঠিক তেমন নিয়ম তৈরি করারও কেউ না কেউ আছে, কিছু না কিছু আছে। তো আমি এটা মানি, আর মানি বলেই আমি বলতে পারি আমি কাকে মানি, আমি সেই সর্বশক্তিমানকে মানি, মোস্ট পাওয়ারফুল এনার্জিকে মানি। কারণ দেখো, এনার্জি, মোস্ট পাওয়ারফুল এনার্জি, এনার্জির ডেফিনেশন আর প্রত্যেকটা ধর্মে গডের ডেফিনেশন এক। দেখো, এনার্জির যে প্রিন্সিপাল আর গডের যে প্রিন্সিপাল সেটা কিন্তু সেম। এনার্জি কি বলছে, যার সৃষ্টিও নাই, যার ধ্বংসও নাই। গড, তার ডেফিনেশন কি? আল্লাহ, তার ডেফিনেশন কি? যার সৃষ্টি নাই, যার ধ্বংস নাই। তো এরকমভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেশনগুলোকে একত্রিত করে আমরা কিন্তু দেখাতেই পারি যে ঈশ্বর, আল্লাহ, তারপর সর্বশক্তিমান, সব কিন্তু আলটিমেটলি এক, কারণ সবার ডাইরেকশান কিন্তু সেই দিকেই। তো আমি সেই দিকটাকে লক্ষ্য রেখে বলছি, একদিকে ভেক্টর, আরেকদিকে ডিআরএস ডিসিএস, কিন্তু আলটিমেটলি সব কিছু কিন্তু একটা, ফিক্সড। ঠিক যেমন আমরা যাকে একদিক থেকে বলছি কি ভগবান, আরেকদিকে অন্য কেউ বলছে আল্লাহ, আবার অন্য কেউ অন্য কিছু নাম দিয়ে ডাকছে, আবার অন্য কেউ অন্য কিছু নাম দিয়ে ডাকছে, কিন্তু 10 রকম তো হতে পারে না। ক্রিয়েটার একজনই, যা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এনার্জি একটাই, তার প্রিন্সিপাল একটাই। তার ভেদাভেদ অনেকে ভিন্নভাবে করতে পারে, কিন্তু প্রিন্সিপাল একটাই। ঠিক তেমনই প্রিন্সিপাল একটা, কিন্তু তার ভেদাভেদ কেউ বলতে পারে ভেক্টর সেন্সে, আবার কেউ বলতে পারে ডিআরএস সেন্সে। তাই তোমাদের এর চেহারা কেমন হবে তোমাকে পরে দেখাচ্ছি, কিন্তু ফিগারটি দেখানোর আগে আমি দেখাতে চাইছি যে কী রিলেশন আছে, মানে রিলেশন বিটুইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম। তো যাই হোক, আমার প্রথম কর্তব্য হচ্ছে ভেক্টর এবং ডিআরএসের মধ্যে কী রিলেশন। তো দেখো, আমরা যাকে একটা পরিভাষায় ভেক্টর বলি, অর্থাৎ ভেক্টর এ ইকুয়াল 2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখো, যাকে আমরা একটা পরিভাষায়, একটা ল্যাঙ্গুয়েজে ভেক্টর বলছি, তাকেই অন্য একটি পরিভাষায় আমরা বলি ডিআরএস। তাহলে একটি সরলরেখার ডিআরএস কী হবে? 2 1 1, অর্থাৎ আই ক্যাপের সহগ, কমা জে ক্যাপের সহগ, কমা কে ক্যাপের সহগ। তো কি পেলাম? 2 1 1। লক্ষ্য করো, আমরা যাকে একটা পরিভাষায় একক ভেক্টর বলি, তাকেই অন্য একটা পরিভাষায় বলা হয় ডিসিএস। অর্থাৎ কি বললাম? ধরো আমি একটা ভেক্টর নিচ্ছি, কথার কথা এ ক্যাপ। এ ক্যাপ মানে কি? এ ক্যাপ মানে হচ্ছে একক ভেক্টর। তো ধরে নাও আমি লিখতে পারি 2/√6 ইন্টু আই ক্যাপ প্লাস 1/√6 ইন্টু জে ক্যাপ প্লাস 1/√6 ইন্টু কে ক্যাপ। তো লক্ষ্য করো, যাকে আমরা একটা ভাষায় একক ভেক্টর বলছি, স্যার আপনি একে একক ভেক্টর কেন বলছেন? যখন তুমি এই ভেক্টরটির মড নির্ণয় করবে, মড মানে আই ক্যাপের সহগ হোল স্কোয়ার অর্থাৎ 4/6 প্লাস জে ক্যাপের সহগ তার হোল স্কোয়ার অর্থাৎ 1/6 প্লাস
কে ক্যাপের সহগ তার হোল স্কোয়ার অর্থাৎ 1/6 ক্যালকুলেশন করো, দেখো 1 পাবে। তো কোনো একটা ভেক্টরের মড মান যদি 1 পাও তাহলে আমরা সেই ভেক্টরকে কি বলি? নিশ্চয়ই একক ভেক্টর। তো ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ভেক্টরটি হচ্ছে একক ভেক্টর। তো মাথায় রাখবে, যাকে আমরা একটা পরিভাষায় একক ভেক্টর বলি তাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে বলা হয় দিক অনুপাত, দিক কোসাইন ডিসিএস। তাহলে বলতে পারবে এখানে ডিসিএস কি বলতে পারি? ওই তো আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ, কে ক্যাপের সহগ লিখো না। তাহলে কি পাচ্ছি? 2/√6, 1/√6, 1/√6। দেখো আমরা কেমন যেন দুটোকে এক করে দিলাম। যাকে একটা পরিভাষায় ভেক্টর বলছি তাকে অন্য একটা পরিভাষায় ডিআরএস, যাকে একটা পরিভাষায় বলছি একক ভেক্টর তাকে অন্য একটি পরিভাষায় বলছি ডিসিএস। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি এ ভেক্টর দেওয়া থাকে, তাহলে স্যার আপনি কি করে একক ভেক্টর বের করবেন? তার কি কোনো ফর্মুলা আছে? তুমি বলবে হ্যাঁ, আমি ভেক্টর চ্যাপ্টারে শিখেছিলাম। যদি আমাকে একটি ভেক্টর এ দিয়ে দেয় তাহলে সেই ভেক্টরটির একক ভেক্টর বের করার টেকনিক, সেই ভেক্টরকে আমি তার মড দিয়ে ডিভাইড করব। যদি তার মড দিয়ে ডিভাইড করো তাহলে তুমি অনায়াসে একক ভেক্টর পেয়ে যাবে। কীরকম লক্ষ্য করো, এ ভেক্টর মানে কি? 2 × i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আমরা এ ভেক্টরের মড দিয়ে ডিভাইড করছি, তো এ ভেক্টরের মড কি হবে? √, আই ক্যাপের সহগ স্কোয়ার অর্থাৎ 4, জে ক্যাপের সহগ স্কোয়ার অর্থাৎ 1, কে ক্যাপের সহগ স্কোয়ার অর্থাৎ 1। তাহলে লক্ষ্য করো আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি √6 হয়, তাই না? তো আমি সেপারেট করে দিই, 2/√6 × i ক্যাপ প্লাস 1/√6 × জে ক্যাপ প্লাস 1/√6 × কে ক্যাপ। লক্ষ্য করো আমরা কত সহজে একক ভেক্টর ক্যালকুলেট করতে পারলাম। দেখো এর সাথে ম্যাচ করে গেছে। কোন ফর্মুলা ইউজ করলাম? সেই ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলাম। ঠিক একই রকম ধরো তোমাকে ডিআরএস এটি দেওয়া রয়েছে, তোমার হয়তো অঙ্কে কোনো ক্রমে ডিআরএস প্রয়োজন নেই, প্রয়োজন ডিসিএস। তোমার ডিআরএস প্রয়োজন নেই, তোমার ডিসিএস প্রয়োজন, অর্থাৎ তোমার ভেক্টর প্রয়োজন নেই, তোমার একক ভেক্টর প্রয়োজন। তাহলে তুমি সেই ডিসিএস কেমন করে ক্যালকুলেট করবে? তার কি টেকনিক সেম। ভেক্টরকে, আরে ভাই দেখছো কি ডিসিএস বা ডিআরএস, দেখছো ডিআরএস, কিন্তু মাথা কি কাজ করছে? ওটা একটা ভেক্টর। তাহলে ডিসিএস অর্থাৎ একক ভেক্টর বের করার টেকনিক, ভেক্টরকে তার মড দিয়ে ভাগ। তো এই ভেক্টরটা কি? 2, 1, 1। তো 2কে তার মড দিয়ে ভাগ, 4 + 1 + 1, 1/√4 + 1 + 1, 1/√4 + 1 + 1। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? 2/√6, 1/√6, 1/√6। তাহলে আমরা কত সিম্পলভাবে ডিসিএস আমরা পেয়ে যাচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে যাকে আমরা একটা পরিভাষায় ভেক্টর বলছি তাকে কিন্তু অন্য একটি পরিভাষায় ডিআরএস বা ডিসিএস কিন্তু বলতে পারি। তোমরা বলো স্যার আর কি এমন কিছু কমন পার্ট রয়েছে যা দুটোর মধ্যে আমরা একই করতে পারি? চলো না বাকি পার্টটা একটু দেখে নিই, তাহলে আমাদের ভেক্টরটিও রিভিশন হয়ে যাচ্ছে আর ডিআরএসকে আরও কাছ থেকে চিনতে পারবো। তাই চলো এবার পরের অংশটি। এবার দেখো, ধরে নাও আমি দুটো ভেক্টর নিয়ে এবার কাজ করছি। ধরো একটি ভেক্টর এ এবং অপরটি ভেক্টর বি। কেমন? তো এ ভেক্টরটা কী দেওয়া রয়েছে? ধরে নাও কথার কথা a1 i ক্যাপ প্লাস
A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, এটি একটি ভেক্টর। এবং অপর আরেকটি ভেক্টর ধরে নিচ্ছি, ধরে নাও বি ভেক্টর সমান কী হবে, B1 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ। তো লক্ষ্য করো আমরা কিন্তু দুটি ভেক্টর নিয়ে এবার কাজ করছি, একটি এ ভেক্টর এবং অপরটি পি ভেক্টর। তো লক্ষ্য করো আমি এই ভেক্টরটিকে তো অন্য একটা পরিভাষায় বলতে পারি ডিআরএস, তাই না? তো বলতে পারবে প্রথম সরলরেখার ডিআরএস কি এবং দ্বিতীয় আরেকটি সরলরেখার ডিআরএস কি, কি বলতে পারি বলো? আমি বলতেই পারি প্রথম সরলরেখার ডিআরএস A1, A2, A3 এবং অপর আরেকটি সরলরেখার ডিআরএস B1, B2, B3। তো দুটো সরলরেখার ডিআরএস পেয়ে গেলাম, ঠিক যেমন ভেক্টর। এবার যদি আমাকে বলে বাবু এই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেই কোণটি কী হবে বের করো দেখি। তুমি কি করতে, তুমি নিজে বলো। নিশ্চয়ই তুমি বলতে ও স্যার কোণ, তাহলে সূত্র হচ্ছে কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর। বলো আগে এটা করতে কি করতে না? নিশ্চয়ই এটা করতে। তারপর এখানে ক্যালকুলেশন করতে। তো ক্যালকুলেশন করে কি পেতে? তুমি বলতে স্যার কস ইনভার্স আমরা লিখতাম এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট। তো ডট প্রোডাক্ট করার টেকনিক তো আমরা জানি, আয়ের সহগের সঙ্গে আয়ের সহগ গুণ, অর্থাৎ A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। আর হরে কি হবে, এ ভেক্টর তার মড মান। তো এ ভেক্টরের মড মান কত হবে? আমরা লিখতে পারি A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার ইন্টু, লক্ষ্য করো বি ভেক্টর তার মড মান কী হবে? তো তার মড মান হবে B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। দেখো কত সহজে আমি কিন্তু অ্যাঙ্গেল বের করতে পারলাম। ঠিক একই রকমভাবে যদি তোমরা বলো স্যার দুটো স্ট্রেট লাইনের ডিআরএস দেওয়া আছে, স্যার দুটো স্ট্রেট লাইনের ডিআরএস, তাহলে ডিআরএস দেখতে কেমন? টেনশন নেই, এই টপিকের পরে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে ডিআরএস দেখতে কেমন হয়। তো আগে ক্যালকুলেশনে চলে আসি। তো দেখো দুটো সরলরেখার ডিআরএস দেওয়া আছে, তাহলে তুমি দুটো সরলরেখার মাঝখানে অ্যাঙ্গেল কী করে বের করবে, তার টেকনিকটা কি? তো তার টেকনিক হচ্ছে থিটা সমান কস ইনভার্স, থিটা সমান কস ইনভার্স। এবার লক্ষ্য করো আমরা সূত্র কি জানি? সূত্র জানি এ ডট বি বাই মানে ভেক্টর এ ডট ভেক্টর বি বাই মড অফ ভেক্টর এ ইন্টু মড অফ ভেক্টর বি। তো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তো দেখো না ডট প্রোডাক্ট কী করে হয়? আমরা জানি এটা আয়ের সহগ, জে এর সহগ, কে এর সহগ, আই জে কে এর সহগ, তাই না? তো আমরা বলতে পারি A1 B1 মানে ডট প্রোডাক্ট করছি প্লাস A2 B2 প্লাস A3 B3 বাই, এবার এই ভেক্টরটির মড মান অর্থাৎ রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার ইন্টু রুট, এবার এই ভেক্টরটার মড মান অর্থাৎ B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার। দেখো কত সহজে আমরা কোণটি বের করতে পারলাম। লক্ষ্য করো এটি আর এটি কি আলাদা? নিশ্চয়ই না। তার মানে কি দেখলাম, ভেক্টরের ক্ষেত্রে অ্যাঙ্গেল বের করা আর ডিআরএসের ক্ষেত্রেও অ্যাঙ্গেল বের করার মধ্যে কোনো পার্থক্যই নেই। আচ্ছা 2 নাম্বার, ধরে নাও আমি বলতে পারি যে এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব। তোমরাই বলো যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে আমরা সাথে সাথে কি বলতে পারি? এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর তার ডট প্রোডাক্ট 0। বলো পারি কি না? তো তুমি যদি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করতে যাও তাহলে আমরা কি পাই? আমরা পাই A1 B1 প্লাস
A2 B2 প্লাস A3 B3 এই যে গুণফল এর মানটা কি 0। ঠিক একই রকমভাবে তুমি যদি বলো যে স্যার সরলরেখা দ্বয় পরস্পর লম্ব। আরে বাবা, তুমি তো বলেই ফেলেছো যে সরলরেখা দ্বয়ের ডিআরএস কি, ওই কারণে ডিআরএস আর বললাম না, ডিআরএস দেওয়াই আছে, শুধু বলেছে এক্সট্রা একটা কন্ডিশন, তারা পরস্পর লম্ব। আর তোমরা জানো লম্ব মানেই কি, লম্ব মানে ডট প্রোডাক্ট 0, কারণ আমরা ডিআরএসকে অন্য একটা পরিভাষায় কী ভাবি, ভেক্টরিতে ভাবি, তার মানে লম্ব বলা মানেই ডট প্রোডাক্ট 0। আর যখন তুমি দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করবে আমরা অনায়াসে কী পাবো, আমরা অনায়াসে পেয়ে যাব A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, এই যে গুণফল তা কত হবে 0 হবে। দেখো কত সহজে আমরা সেকেন্ড কন্ডিশনও সলভ করতে পারলাম। এবারে লাস্ট আরেকটি কী হতে পারে, আরেকটি কেস এরকম হতে পারে, ধরে নাও এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো সমান্তরাল। কি বললাম মন দিয়ে শোনো, এ ভেক্টর এবং বি ভেক্টর এই যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। আচ্ছা, যদি সমান্তরাল হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কন্ডিশন কি প্রয়োগ করতে পারি, দেখবে আমরা এই শর্তটি পালন করি না যে A1 বাই B1 সমান A2 বাই B2 সমান A3 বাই B3। বলো এটা করতে পারি কি পারি না, পারি তো। ঠিক একই রকমভাবেই আমরা এটাও বলতে পারি যে বাবু দুটো সরলরেখা মানে সরলরেখা দ্বয় পরস্পর যদি সমান্তরাল থাকে, কি বললাম, সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল। তো সরলরেখা দ্বয় পরস্পর যদি সমান্তরাল হয়ে যায় তাহলে তুমিও কিন্তু এই ক্ষেত্রে সেম লজিক ইউজ করতে পারবে। কেন? আরে বাবা আবার তো বলছি যে এই যে ভেক্টর ওটাই তো আসলে ডিআরএস এর মতো কাজ করছে, তাই না? তো আমরা বলতে পারি এখানে A1 বাই B1 সমান জে সহগ বাই জে সহগ মানে A2 বাই B2 সমান A3 বাই B3। একদম সবাই ইকুয়াল হবে। কেন হয়, কী জন্য হয়, তার প্রমাণ তোমরা ভেক্টর চ্যাপ্টারে দেখেছিলে, ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 ভেক্টর করে প্রমাণটি করেছিলাম। যাই হোক, তো এই হচ্ছে আমাদের বেসিক একটা নলেজ। দেখো আমার কিন্তু এটা উদ্দেশ্য নয় যে তোমাকে ভেক্টর শেখাবো, আমার উদ্দেশ্য ভেক্টর যেহেতু তুমি করেছো, ভেক্টর সম্পর্কে তুমি তথ্য জেনেছো, কনসেপ্ট পেয়েছো, ওই কারণে আমার একটাই উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা প্রবলেমে যখন এই যে ডিআরএস ডিসিএস এর যখন প্রয়োগটি করব তখন কেননা আমরা অজানা ভেবে কেন করতে যাব, আমরা তাকে জানা ভেবেই করি। কারণ দেখবে তুমি যদি একটা ট্রেনে যাও আর যদি দেখো সবাই অজানা আছে, তাহলে একটা কেমন মনে হয়। যখন তুমি জানতে পারছো আরে এই লোকটার বাড়ি, এই মানুষটার বাড়ি আমাদের এলাকাতে, তো তখন দেখবে সেই ট্রেনের যাওয়াটা একটা অসাধারণ হয়ে যাবে। যাক, পরিচিত কাউকে তো পাওয়া গেল। ঠিক একই রকম আমরা যদি কোনো অপরিচিত জিনিসকে জানতে চাই তাহলে দেখতে হবে তার পরিচিত জিনিসটি কী। ঠিক একই রকমভাবে বলি, একটা ছোট্ট বাচ্চা ছেলে, হয়তো সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, সে হয়তো ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু উল্টোটা হতে পারে, হয়তো সে ইসলাম পরিবারে জন্ম, সে জানে না হিন্দু ধর্ম কী, খুব ছোট্ট বাচ্চা ছেলে। এবার তাকে হয়তো তালিম দেওয়া হয়েছে ও জন্মগতভাবে যে ধর্মের বাস করে। এবার ধরো কথার কথা তাকে যদি বলা হয়, সে যদি হিন্দু হয়, তাকে যদি বলা হয় আচ্ছা আল্লাহ কি, সে কি বলতে পারবে না। তুমি কেমন করে বোঝাবে? তখন তোমাকে বোঝাতে হবে যে ভগবানের ডেফিনেশন কি, ভগবানের যার ডেফিনেশন আল্লাহর ডেফিনেশন তাই। ঠিক আছে, যার সৃষ্টি নাই, যার ধ্বংস নাই,
যে সমস্ত বিশ্বজগতের মালিক, তো তাকে বলতে হবে যে বাবু তুমি ভগবানের কনসেপ্ট কি জানো, ভগবান সম্পর্কে তুমি কি জানো। তখন যদি সে বলতে পারে, যদি তাকে আগে থেকে জানিয়ে রাখো যে গড কি, ব্যাপারটা কি, তাহলে দেখবে সে একটা অজানা জিনিসকে সে তার জানা জিনিস দিয়ে বিচার বিশ্লেষণ করতে পারবে। ঠিক একই রকমভাবে আমি তোমাদেরকে জানাতে চাইলাম, একটা অজানা তথ্যকে জানতে গেলে একটা জানা তথ্যের হেল্প নিয়ে কি করে তা বোঝা যায়। এবার আমি চলে আসছি, তোমাদের তো জানালাম টপিকটা কি, ধারণা কি, এর অ্যাপ্লিকেশানে কি। এবারে আর দুটো তথ্য না জানালে নয়। একটি তথ্য হচ্ছে ডিআরএস দেখতে কেমন, আর নাম্বার 2 ডিআরএসের বাড়ি কোথায়। ব্যাস, চলো এবার দেখে নিই ডিআরএস দেখতে কেমন। এবার চলে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যে ডিআরএস দেখতে কেমন। কারণ আমি যদি ফিল করতে পারি যে ডিআরএস দেখতে এরকম, তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা এই চ্যাপ্টার কিংবা পরবর্তী সমতল চ্যাপ্টারে অনেক সহজভাবে দিতে পারবো। তো এই টপিকটি বলার পূর্বেই আমার মনে হয় তোমাদের সামনে যদি একটা ছোট্ট বাস্তব উদাহরণ, একটা ছোট্ট গল্প রাখি, তাহলে তোমরা বোর হবে না এবং আমরা তথ্যটিকে আরও ভালো মতন শিখতে পারবো। কি সেই গল্পটি? মন দিয়ে শোনো। আমি যখন খুব ছোট ছিলাম তখন একটা সিরিয়াল হতো ন্যাশনালে, আর সেই সিরিয়ালটির নাম ছিল শক্তিমান। এই শক্তিমান এটা কিন্তু দারুণ একটি তখনকার দিনের একটা পপুলার ইন্ডিয়ান সুপার হিরো একটা সিরিয়াল ছিল। কল্পনা করতে পারো না, এখনও তার ছাপ থেকে গেছে অনেকের মনে। অবশ্য আমার মনেও এই ছাপটি থেকে গেছে, কারণ এখানে অনেক রকম টেকনোলজির একটা ব্যাপার ছিল। সায়েন্সের প্রত্যেকটা থিম একটা একটা করে বিবেচনা করা হতো, যদিও গল্প, কিন্তু গল্প হলেও কিন্তু এতটা ইন্টারেস্ট ছিল এই দেখার জন্য, কল্পনা করতে পারবে না। তো যাই হোক, ওটা বাদ দিলাম, আমাদের মূল প্রসঙ্গে আসি। শক্তিমান। শক্তিমান কি? একটা গল্প, একটা গল্প। সেই গল্পটিকে হয়তো আমরা কোনো পেজে পড়তাম, কোনো একটা বইয়ে পড়তাম, ঠিক যেমন অন্য একটি গল্প পড়ি, কিন্তু সেই গল্পটিকে একদম অরিজিনাল একটা লুক দিয়েছে কে? একজন অ্যাক্টর যার নাম মুকেশ খান্না। উনি কি করলেন? উনি ওই গল্পটাকে একটা জীবন্ত রূপ দিলেন। আমি যদি তোমাদের প্রশ্ন করি, আচ্ছা এখানে মুকেশ খান্নাই কি শক্তিমান? মুকেশ খান্না কি গোল গোল ঘুরতে পারবে? মুকেশ খান্না কি আলোর বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে? মুকেশ খান্না কি অদৃশ্য হতে পারবে? অ্যান্সার পারবে না। কারণ মুকেশ খান্না একজন অ্যাক্টর, সে অ্যাক্টিং করে দেখালো যে শক্তিমান গল্পে শক্তিমান কি। কারো কাছে যদি এনার্জি চলে আসে, সে এনার্জির প্রয়োগ করবে কি করে? কারো কাছে যদি এনার্জি চলে আসে, তাহলে তার লাইফের সীমাবদ্ধতা কতটা? সে কি কাজ করতে পারবে না, কি কাজ করতে পারবে? ঠিক আছে, এই সম্পর্কিত যে তথ্য, এই সম্পর্কিত গল্পটি হচ্ছে মুকেশ খান্না তার ক্যারেক্টারের মাধ্যমে সে অভিনয় করেছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে তোমরা যেমন মানছো যে শক্তিমান একটা গল্প আর মুকেশ খান্না একজন অ্যাক্টর, ও অ্যাক্টিং করে দেখালো যে শক্তিমান গল্পটি কী, ঠিক তেমনই তোমরা কিন্তু কখনো বলতে পারবে না যে মুকেশ খান্না হচ্ছে শক্তিমান, কারণ শক্তিমানের কন্ডিশনগুলো কিন্তু মুকেশ খান্নার মধ্যে নেই। মুকেশ খান্না কিন্তু গোল গোল ঘুরতে পারছে না, অদৃশ্য হতে পারছে না, আলোর বেগে যেতে পারছে না কোথাও। ঠিক আছে, তো আমার বক্তব্য এখানে যে মুকেশ খান্না যেমন শক্তিমান না, ও একজন অ্যাক্টর যে অ্যাক্টিং করে দেখিয়েছে শক্তিমান কি। ঠিক তেমন আমরা বলতে পারি এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান। এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান, আমরা এটাকেই বলি কি? ভেক্টর। কেন লাইন সেগমেন্ট কেন বললাম? কারণ লাইন সেগমেন্ট হলে তাকে মাপতে পারবে স্কেল দিয়ে, লাইন সেগমেন্ট না হলে তাকে কি মাপতে পারবে? লাইন সেগমেন্ট তাই মাপতে পারবে। উইথ ডাইরেকশান অর্থাৎ দিক থাকবে, যার নির্দিষ্ট মান আছে, নির্দিষ্ট দিক আছে, তাকেই তো বলি ভেক্টর। ওই কারণে আমরা ভেক্টর কাকে বলি? এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান।
এ লাইন সেগমেন্ট উইথ দ্য ডাইরেকশন, তখনই আমরা এটিকে কি বলছি, ভেক্টর। ওকে, নিশ্চয়ই এটা নিয়ে কোনো সমস্যা নেই। ওই কারণেই দেখবে অনেক সময় আমরা যখন ফিজিক্সের প্রবলেম সলভ করি তখন কিন্তু অনেক তথ্য থাকে, ভেক্টরগুলোকে কিন্তু আমরা এই লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান এটা দিয়ে কিন্তু ব্যবহার করি। স্যার কোথায় একটু প্লিজ দেখাবেন? দেখো, ধরে নাও এটি একটি মানুষ, এটি একটি মানুষ, খুব ভালো ছবি আঁকি না, ওই কারণে কেউ মজাক উড়ায়ও না ছবিতে, হ্যাঁ, না ভালো লাগলেও একটু হালকা করে বলিও, সাহস পাবো তবে আঁকার। ধরো এই হচ্ছে একটি মানুষ, এই হচ্ছে একটি মানুষ, যাই হোক মোটামুটি খারাপ না হলেও ভালো হয়নি। এই মানুষটি একটি বস্তুকে ঠেলছে। আচ্ছা, যখন বস্তুর উপর বল প্রয়োগ করছে, ঠেলা মানে কি, নিশ্চয়ই বল প্রয়োগ করছে, তখন কি তুমি সেই বল, সেই ফোর্স দেখতে পাচ্ছ? নিশ্চয়ই ফোর্সকে দেখা যায় না, তাই ফোর্স অনুভব করতে পারবে, কেউ ফোর্স দিচ্ছে অনুভব করতে পারবে, কিন্তু ফোর্স দেখা যাচ্ছে না। তাই আমরা ফিজিক্সের প্রবলেম সলভ করার জন্য বা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ফোর্স দেখতে পাই না, কিন্তু বলতে পারি কতটা ফোর্স দিচ্ছি, তার মানে মান পাচ্ছি, আর কোন দিকে ফোর্সটা প্রয়োগ করছি অর্থাৎ ডাইরেকশান পাচ্ছি, মান আর দিক দুটো পাচ্ছি, তাই ভেক্টর। কিন্তু ভেক্টর তুমি দেখতে পাচ্ছ না, তো কেমন করে প্রকাশ করবে? তখন তুমি এ ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, আমরা এই ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, একটা লাইন সেগমেন্ট নিচ্ছি যার ডাইরেকশান আছে, তা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার মানে কি, এটি একজন অ্যাক্টর হিসেবে কাজ করলো। কার অ্যাক্টর? ভেক্টর অ্যাক্টর। যেমন যেমন টপিকের নাম কি? শক্তিমান, অ্যাক্টরকে মুকেশ খান্না। ঠিক একই রকম টপিকের নাম কি? ভেক্টর, অ্যাক্টরকে এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান। আশা করছি তোমরা এই ভেক্টরের ছবি বুঝতে পেরেছ। কিন্তু আবার বলছি, ভেক্টর আর ডিআরএস যেহেতু ঘুরিয়ে পেঁচিয়ে একই জিনিস, তাই আমরা দেখব যে ডিআরএস কার ক্ষেত্রে। আমাদের সিলেবাসে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা 3D সরলরেখা, 3D সরলরেখা এবং সমতল। তাহলে আমাকে জানতে হবে যে একটি সরলরেখার ক্ষেত্রে, 3D স্ট্রেট লাইনের ক্ষেত্রে তার ডিআরএস কোনটি, এবং একটি সমতলের ক্ষেত্রে তার ডিআরএসের ছবি বা কী। তো দেখো, ধরো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি হাতে একটি ছুরি নিয়ে আছি বা চাকু নিয়ে আছি বা তরোয়াল নিয়ে আছি। যখন আমি তোমার দিকে তরোয়ালটি নেব, তখন তুমি তরোয়ালের যে সুচলো মুখ, তুমি সেটাই কিন্তু তাকাবে, আরে বাপরে, সেটা আমার শরীরে ঢুকিয়ে এপার থেকে ওপার করে দেবে না তো? তার মানে আমরা কিন্তু তরোয়ালের সূচি মুখটা দেখি। তার মানে একটা বুঝতে পারলাম জিনিস, যে একটা সরলরেখার ডিআরএস সরলরেখা বরাবর কাজ করে, তাই না? ধরে নাও এটি একটি স্ট্রেট লাইন, এটি একটি স্ট্রেট লাইন। তো একটি স্ট্রেট লাইনের ডিআরএস স্ট্রেট লাইন বরাবর কাজ করে, তাই না? তো আমরা সেই ডিআরএসটাকে এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান, কারণ এটি আর ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই আমি এটি দিয়ে সূচিত করব। কিন্তু মাথায় রাখবে, একটা সরলরেখার ডিআরএস সরলরেখা বরাবর কিন্তু কাজ করে। সরলরেখার ডিআরএস সরলরেখা বরাবর, সরলরেখা বরাবর কাজ করে। এবার সমতলের ক্ষেত্রে কি হয়? যখন আমি কোনো একটা স্টুডেন্টসকে হয়তো আদর করে হোক বা রাগ করে হোক, পড়াপাড়ানি হোক, যখন এক চর মারতে যাব, যখন চর মারতে যাব তখন সে তার গাল ঢেকে ফেলবে। কেন? কারণ দেখো, আমি যখন চর মারতে যাব তখন কিন্তু ও দেখবে যে এই যে হাতের তালু, এই বরাবর কিন্তু ওর গালের ছাপটা পড়বে। তো লক্ষ্য করো, যখন আমি এইভাবে মারবো তখন ডাইরেকশান কোন দিকে? দেখো, তখন ডাইরেকশান কোন দিকে হচ্ছে? নিশ্চয়ই এই তলের লম্ব বরাবর না? তার মানে
এটা যদি তল ভেবে নাও, এই তলের সঙ্গে লম্ব করে যেটা আছে এটাই তো কি ভেক্টর বা ডাইরেকশান। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সমতলের ক্ষেত্রে অর্থাৎ যখন কাউকে আমি চর মারতে যাব তখন কিন্তু সে চর মারার সময় হাতের এই ডাইরেকশান দেখবে না যে আমি তাকে এইভাবে মারছি, তখন দেখবে যে পার্টটা চওড়া হয়ে আছে সেই পার্ট বরাবর আমার ছাপ পড়বে। তো সেই বরাবর কি কাজ করছে, এই হাতের তালুর লম্ব বরাবর। তার মানে এই প্লেনের উপর লম্ব, তাই না, এই বরাবর কিন্তু ডিআরএস কাজ করে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, সরলরেখার ক্ষেত্রে ডিআরএস কাজ করে সরলরেখা বরাবর, আর সমতলের ক্ষেত্রে ডিআরএস কাজ করে সমতলের সঙ্গে লম্ব বরাবর। কিন্তু যেটাই হোক না কেন হচ্ছে তো আসলে এ লাইন সেগমেন্ট উইথ ডাইরেকশান, তা এর ক্ষেত্রে হোক কিংবা এর ক্ষেত্রে হোক। আশা করছি তোমরা এই ফান্ডাটি বুঝতে পেরেছ। এবার চলে আসছি এই টপিকের লাস্ট একদম কনসেপ্টে, তা হচ্ছে ডিআরএস সম্পর্কে এত কিছু জানার পরেও ডিআরএস পাবে কোথায়। অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কে ডিআরএস তোমার কাজে লাগবে, কিন্তু সে ডিআরএসের বাড়ি কোথায়। তাহলে এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে ডিআরএসের বাড়ি কোথায়, ডিআরএস কোথায় খুঁজে পাবে। তো ডিআরএস তুমি ভিন্ন ভিন্নভাবে পেতে পারো, তবে তোমাদের বইয়ে অ্যাপ্লিকেশান অর্থাৎ 3D স্ট্রেট লাইন এবং সমতল এই দুটো চ্যাপ্টারের অ্যাপ্লিকেশানের উপর ভিত্তি করে আমি তোমাদের মাত্র 3টি কেস বলবো, ঠিক আছে। কোন বাদ দিলাম, কারণ তোমরা জানো যে অ্যাঙ্গেল থাকলেও তুমি ডিআরএস বা ডিসিএস পেয়ে যাচ্ছ। এটা বাদ দিয়ে আমি 3টি তথ্য আলোচনা করছি, ওই 3টি তথ্যই তোমাদের বারবার কাজে লাগবে। কী কী সেই তথ্য? তোমাকে দুটো বিন্দু দিয়ে দিল, কেমন, দুটো পয়েন্ট দিয়ে দিল। ধরে নাও একটি পয়েন্ট 1,2,3 আর অপর আরেকটি পয়েন্ট 0,2,-7 বা 7। দেখো তোমাকে দুটি পয়েন্ট দিয়ে দিল, তুমি ভাবছো স্যার আমি পয়েন্ট নিয়ে করবোটা কি স্যার, আমাকে ডিআরএস দিন, আমি চাল নিয়ে করব কি, আমাকে ভাত দিন, আমি ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা নেই, আমার কনসেপ্ট নেই যে দুটো পয়েন্ট থাকলে গেলে কেমন করে ডিআরএস বের করব, স্যার আমাকে ডিআরএস দিন। তো যদি তোমাকে দুটো পয়েন্ট দেওয়া থাকে না, তাহলে এই ক্ষেত্রে তুমি ডিআরএস কোন টেকনিকে বের করবে? তাহলে এই ক্ষেত্রে ডিআরএস বের করার টেকনিক হচ্ছে দুটো পয়েন্টের বিয়োগফল। দুটো পয়েন্ট বাদ দাও, ডিআরএস অটোমেটিকভাবে পেয়ে যাবে। কীরকম দেখো, 0 থেকে 1 বাদ দাও, 0 - 1, 2 - 2, 7 - 3। দেখো অনায়াসে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি -1, 0 আর 4। তো লক্ষ্য করো আমরা কিন্তু দুটো পয়েন্ট দেখতে পেলেই বিয়োগ করলে ডিআরএস পেয়ে যাব। হ্যাঁ, সেক্ষেত্রে ডাইরেকশান একটু চেঞ্জ হতে পারে, যদি তুমি প্রথমটি থেকে লাস্টে বিয়োগ করো তাহলে নেগেটিভের চেঞ্জ আসবে, সেটা কোনো যায় আসবে না স্ট্রেট লাইন চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে। এবার ডিআরএসের ঠিকানা আর কোথায় হতে পারে? ধরো তোমাকে 3D স্ট্রেট লাইন বলে দিল, 3D সরলরেখা, তো অগ্রিম তোমাকে জানিয়ে রাখি, কারণ এখনও আমি 3D স্ট্রেট লাইন দেখতে কেমন হবে ইকুয়েশান এখনও বলিনি, কিন্তু এমন হয় না যে মাঝে মাঝে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে বা সিনেমা যখন ধরো যে আসবে মার্কেটে তার আগে কিন্তু ট্রেলার দেখায় যে সিনেমার মধ্যে কি চমক রয়েছে, ঠিক একই রকমভাবে তোমাদের সামনে চমক আনতে চাইছি। কি চমক? যে স্ট্রেট লাইন 3D দেখতে কীরকম হয়। দেখো তার ইকুয়েশান দেখতে এরকম হতে পারে, x - 1/2 সমান y - 3 ধরে নাও কথা 0 সমান z - 5 ধরে নাও কথা 7। ও স্যার এরকম দেখতে 3D স্ট্রেট লাইন? ইয়েস, এরকমই দেখতে।
স্যার এটা কেমন করে আসছে, এটা তো পরের টপিকে বলবো, জাস্ট বললাম না ট্রেলার, জাস্ট দেখে রাখো কেমন হয় দেখতে। তো মাথায় রাখবে যে স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে না, তাহলে কিন্তু তার ডিআরএস তুমি অতি সহজে বের করতে পারবে। সেই ডিআরএসটি কি 207, কি বললাম 207, অর্থাৎ এই যে হরে যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ সেই ডিজিটগুলোই হচ্ছে ডিআরএস। আশা করছি তোমরা দুটো তথ্য বুঝতে পারলে। এবার 3 নম্বর তথ্য দেখো, সমতল। সমতল সমতলের ক্ষেত্রেও তোমাদের আমি একটা তথ্য দেব, সেটা হচ্ছে সমতলের সমীকরণ কি। কথার কথা তুমি ধরে নাও এই যে এটা একটা খাতা, ক্লিয়ার, আমাদের যেমন দ্বাদশ শ্রেণীর এটি একটি প্র্যাকটিস সেট, যা আমি অফলাইনের প্রত্যেকটা স্টুডেন্টসকে দিয়ে থাকি। যাই হোক, ওটা পরের কথা। ধরে নাও তুমি সামনে রয়েছো, ভিডিওটি দেখছো। আমি যদি তোমার সামনে এইভাবে আমি খাতাটাকে ধরি, এইভাবে ধরি, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে জাস্ট একটি সরল রেখা, তাই না? চোখের সামনে যদি ধরা যায় তাহলে কিন্তু একটি স্ট্রেট লাইনই দেখাবে। তো সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন ax প্লাস by প্লাস সি সমান কি 0, ঠিক কিনা? একটা সরলরেখার সমীকরণ এটাই তো হয়। এবারে আমি এই খাতাটিকে একটু মুড়ে দিলাম, তোমার সামনে ভেবে রাখলাম, তার মানে কি আমি একটা ডাইমেনশন চেঞ্জ করলাম। তো প্রথমে ছিল দেখতে সরলরেখা, কিন্তু এবার হয়ে যাচ্ছে একটি প্লেন, একটা ডাইমেনশন বাড়িয়ে দিয়েছি। তার মানে আমি একটা ডাইমেনশন বাড়ালাম, ফলে কী হলো 3z প্লাস ডি সমান 0। আমি যখন এভাবে রেখেছিলাম তোমার সামনে, তখন একটা ডাইমেনশন লুকিয়ে রেখেছিলাম। যখন সেই লুকানো ডাইরেকশান প্রকাশ করলাম তোমার সামনে, তখন আমি লিখলাম ax প্লাস by প্লাস cz প্লাস ডি সমান 0। তো এটি হচ্ছে একটি সমতলের সমীকরণ। আর এই সমতলের ক্ষেত্রে ডিআরএস কী হবে? এক্সের সহগ কমা ওয়াইয়ের সহগ কমা জেডের সহগ, ব্যাস। তো এই হলো আমাদের ডিআরএস ডিসিএসের তথ্য। আশা করছি তোমরা এই দুটো টপিক বুঝতে পেরেছ। এবারে আমরা চলে আসব নেক্সট টপিক। নেক্সট টপিকটি হবে একটি স্ট্রেট লাইনের ইকুয়েশান তুমি কেমন করে বের করবে, বা কি কি ইনফরমেশান দেওয়া থাকলে তুমি স্ট্রেট লাইনে ইকুয়েশান বানাতে পারবে, এই সংক্রান্ত কিছু তথ্যে। তারপর আমরা চলে আসব এই চ্যাপ্টারের পূর্ণ অঙ্কে, অর্থাৎ অঙ্ক কী করে সলভ করব। তো এটি বলার পূর্বেই আগে বলি কেমন লাগলো আজকের এই ক্লাসটি। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট আমাকে এনার্জি দেয়, আমাকে সাহস দেয় এবং আরও তথ্যগুলোকে তোমাদের সামনে আনার জন্য আমাকে বাস্তব এক্সাম্পল ভাবার উপায় বলে দেয়। তাই তোমার কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই ভিডিওটিকে সবার কাছে শেয়ার করবে এবং দরকার নেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তোমরা এই তথ্যগুলোকে ভিন্ন ভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে, বা তোমরাও নিজেরা তোমাদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি তোমরাও কিন্তু প্রচার করবে এই সমস্ত তথ্যগুলোকে, যার ফলে পার্শ্ববর্তী তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তারাও কিন্তু অঙ্কের প্রতি ইন্টারেস্ট পাবে, তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং কনসেপ্টের প্রতি তাদের একটা আকর্ষণপূর্ণ হবে। তো এই বলে আজকের ক্লাসটিকে এখানে শেষ করছি। আমরা নেক্সট ভিডিও এর পরের দিন যথাসময়ে তোমাদের সামনে সাবমিট করব, আপলোড করব ইউটিউব চ্যানেলে। আজকে এই অবধি, নমস্কার।